short, put away, will go all the way. মিডল অর্ডাররা ব্যর্থ হলেও চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের। প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে 5,000 রানের ক্লাবে তামিম। Pulled away for a boundary, pulled away in style. Tamim Iqbal goes to 5,000 one-day international career runs. বাংলাদেশের স্কোর তাড়া করতে এখন ব্যাটিং ইংলিশরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র আশুরায় হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম, দেশের বিভিন্ন স্থানেও শোক মিছিল। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না। শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, মামলা মিথ্যা হলে আদালতে প্রমাণ করুন। গাজীপুর ও টাঙ্গাইলে নিহত জঙ্গিদের মধ্যে 3 জন দীর্ঘদিন ছিল নিখোঁজ, জানিয়েছে স্বজনরা। পুলিশি তৎপরতায় যশোরে একে একে তালিকাভুক্ত জঙ্গিদের আত্মসমর্পণ। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাস সংকট চরমে, ব্যাহত হচ্ছে উৎপাদন, রফতানি আদেশ বাতিল সহ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। এবং প্রজনন মৌসুমে আজ থেকে 22 দিন সাগর নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করায় 27 জেলেকে আটক, বেশ কয়েকজনের বিভিন্ন মেয়াদের সাজা। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সময়মতো জ্বলে উঠলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও মুশফিকের অপরাজিত 50তে 277 রানের লড়াকু সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। এদিন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 5,000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। 278 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 21 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হারলেও টাইগারদের দারুণ সূচনা এনে দেন তামিম ও ইমরুল। দলীয় 80 রানে ইমরুল আউট হন 46 রান করে। সঙ্গী হারানোর প্রথম বাংলাদেশি হিসেবে 5,000 রানের মাইলফলক স্পর্শ করা তামিম সাজঘরে ফেরেন 45 রানে। মাহমুদুল্লাহ প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলকে বড় পুঁজির পথে এগিয়ে নিতে থাকেন সাব্বির ও মুশফিক। 50 থেকে 1 রান দূরে থাকতে সাব্বির আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব ও নাসির। তবে তরুণ মোসাদ্দেককে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ 85 রানের জুটি গড়েন মুশফিক। ক্যারিয়ারের 23তম 50 তুলে নেন টাইগারদের টেস্ট অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেয়া মোসাদ্দেক অপরাজিত থাকেন 38 রানে। সাগরিকায় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড 225 রান। 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যা গড়েছিল বাংলাদেশ। বড় স্কোর তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছে সাবধানী। বেশ দেখে শুনে খেলছেন ভিন্স ও বিলিংস জুটি। Yeah, a little bit of shape there and decent carry as well, which England won't mind. They'll hope this pitch underlights that dew will come. দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসির সুলতান। তার কাছ থেকে জানবো ম্যাচের বিস্তারিত। নাসির, শুনতে পাচ্ছেন? জি নাসির, বাংলাদেশ ব্যাটিং এর পর এখন ব্যাট করছে ইংল্যান্ড, তো কি অবস্থা দেখতে পাচ্ছেন ব্যাটিং এর? যদি ইংল্যান্ডের ব্যাটিং এর কথা এখন বলি, যে ইংল্যান্ড 4 ওভার 4 বল শেষ হলো, 22টি রানই এখন পর্যন্ত ইংল্যান্ড করেছে। মাঝখানে একটি ঘটনা এখনই ঘটলো, যেটা হচ্ছে যে মাশরাফি বল করার সময় একটি রান স্যাম বিলিংস, যিনি নতুন আজকে খেলছেন, ওনার সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছিল, কিছুটা রেষারেষি আমরা দেখতে পারলাম। তো এছাড়া যদি বলি যে ইংল্যান্ড দের কিন্তু যথেষ্ট ভালো একটা ব্যাটিং লাইন আপ আছে। এখানে স্যাম বিলিংস মূলত তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, যাকে দিয়ে আজকে খেলানো হচ্ছে। জেমস ভিন্স তো আগেও খেলেছেন।
এখানে যেহেতু অন্যান্য ব্যাটসম্যান যারা আছেন, বেন ডাকেট, তারপর বেয়ারস্টো আছেন, স্টোকস আছেন, এরপর সবচেয়ে ভয়ঙ্কর যে দুজন ব্যাটসম্যান আছেন, মঈন আলী আছেন, বাটলার আছেন। তো শেষ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যদি বলি, ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো একটি ব্যাটিং লাইন আপ, এবং লাস্টের দিকে যে সমস্ত ব্যাটসম্যানরা খেলেন টেইল এন্ডে, ওই দিনে আমরা দেখেছি যে শেষ দিকে তারা কিন্তু বেশ ভালো একটা, লাস্ট উইকেটেও বেশ ভালো একটা জুটি করেছিলেন, যখন বাংলাদেশের 239 রান তারা করেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা দ্বিতীয় ম্যাচে। তো ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো, এখানে ছোট করে দেখার কিছু নেই। তাছাড়া আরেকটি যেটি বলবো যে 300 রান কিন্তু বাংলাদেশ করতে পারতো, তারপরেও মাঝখানে টেইল এন্ডারদের কিছু ব্যর্থতার পর মোসাদ্দেক বা মুশফিক যে ইনিংসটি খেলেছেন 67 রানের, অনেকদিন পরে মুশফিক ফিরেছেন, এই জিনিসটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরও যেটা বলবো যে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও যথেষ্ট ভালো, 278 রান অবশ্যই লড়াকু একটা স্কোর। তারপরেও তাদের ব্যাটিং লাইনে যদি উইকেট ফেলা না যায় বা তাদের যদি পার্টনারশিপ দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটি সমস্যা হতে পারে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে ইংল্যান্ডের ব্রেক থ্রু, ইংল্যান্ডের বাংলাদেশের বোলারদের যদি ব্রেক থ্রু এনে দিতে পারে, তাহলে ইংল্যান্ডের ব্যাটিং এ সেটা সমস্যা হতে পারে এবং বাংলাদেশ সিরিজ জয়ের পথে এগিয়ে যেতে পারে। রুদ্র। নাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসির সুলতান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরার দিনটিকে স্মরণ করছেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও কড়া নিরাপত্তায় সকালে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। এদিকে নির্বিঘ্নে শোক মিছিল করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। বিস্তারিত মাহমুদ রাকিব ও জুনায়েদ আল হাবিবকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ওমর ফারুক। কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আসুয়ানে সীমারেরও ছোড়াতে। নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত বরণের পর থেকে গত 1378 বছর ধরে 10ই মুহররম বা আশুরা শিয়া সম্প্রদায়ের কাছে শোকের সমার্থ। এই মরসিয়া বা মাতম তারই প্রকাশ। পানি তার আমরা পানি পেয়েছি, তারা ছিঁড়ে কাপড় পিনছে, আমরা ভালো কাপড় পিনছি। আমাদের জন্য তারা অনেক কষ্ট করছে, সেই কষ্টটা আমরা কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। তার জন্য আমরা বুকে বেঁধে দিয়ে আমরা কষ্টটা সে সহ্য করছি। ইমাম হাসান যে কাফিলাটা বের করছে যে 7 তারিখে 72 জনের সৈনিক, যে এই 72 শাহীদের নাম, 72 শাহীদের নামের জন্য এই জিনিসটা কাফিলা নিয়ে বেরোতেছি আমরা। ইমাম হাসান ও হুসাইনের স্মৃতি স্মরণে দুলদুল বা সুসজ্জিত ঘোড়া। এই ঘোড়ার পা ধোয়া দুধের নানা অলৌকিক ক্ষমতার প্রচলিত কথার বিশ্বাস তাজিয়া মিছিলে টেনে এনেছে অনেক সুন্নি মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোককেও। জানা গেল নানা প্রতীকী উপস্থাপনে বর্ণিল হয়ে ওঠা তাজিয়া মিছিলের প্রত্যেকটি উপকরণই কোনো না কোনোভাবে শোকাবহ সেই ঘটনার কথা বলে। মানছি যে আমি ঘোড়ার পাও দম যে আমার পাওটা ভালো হয়ে যায়। ছেলের জন্য করছিলাম, ছেলে আল্লাহ দিলে ভালো হয়ে গেছে, এখন আমি প্রতি বছর আসছি। তবে পুলিশের তরফে তাজিয়া মিছিলে ছুরি কাঁচি বহন নিষিদ্ধ করায় ছিল না বুকে পিঠে ছুরি মেরে শোক প্রকাশের সেই দৃশ্য। একে ইতিবাচক হিসেবে নিয়েছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। পাশাপাশি পুলিশের নেয়া নিরাপত্তা আয়োজন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। অনেক ছেলেরা এই ছুরি দানিয়ে ঢুকে এখন দেখা যায় তাদেরকে ধরলে তারা বলে যে আমরা তো মাতম করব, কিন্তু তারা আসলে মিছিলের অশ্লীলতা সৃষ্টি করার জন্য তারা আসছে। যেভাবে আছে পজিশন নিয়ে কাজ করছে প্রশাসন, পুলিশ, যারা খুবই ভালো। পুলিশ জানিয়েছে গত বছরের অঘটনের কথা মাথায় রেখে সবখানে নেওয়া হয়েছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহারণে যারা উদযাপন করে থাকেন নেতৃবৃন্দ, তারা আমাদের সাথে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তগুলি হয়েছে সেই সিদ্ধান্তগুলি মেনে চলেছেন, যার কারণে এবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সমস্ত মিছিলগুলি হয়েছে। শোক মিছিলের সামনে আমাদের ছিল, মাঝখানে ছিল, পিছনে ছিল, আবার ডানে বামে দুই পাশে ছিল। অন্যায়ের কাছে মাথা নত না করাই আশুরার প্রধান শিক্ষা। তাজিয়া মিছিল প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এই শিক্ষা বয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানেও নানা আয়োজনে পালিত হয়েছে পবিত্র আশুরা। ইসলামের নামে পৃথিবী জুড়ে যে হানাহানি হচ্ছে তা বন্ধ করে শান্তির পথে ফিরে আসবার জন্য সবার প্রতি আহ্বান জানান শিয়া সম্প্রদায়ের নেতারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে বন্দরনগরী চট্টগ্রামে আশুরা উপলক্ষে করা পুলিশি নিরাপত্তায় শুরু হয় তাজিয়া মিছিল।
নগরীর পাহাড়তলী ওয়ারলেস থেকে বের হওয়া মিছিলটিতে নানা ধরনের তাজিয়া নিয়ে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের অসংখ্য অনুসারী। সাথে ছিল কারবালা প্রান্তরে যুদ্ধরত ঘোড়ার প্রতীকী হিসেবে দুলদুল। প্রশাসনের কড়াকড়ির কারণে এবছর আগুন খেলা ও লাঠি খেলা মিছিলে অনুপস্থিত ছিল। পাশাপাশি নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি স্থান থেকে তাজিয়াও বের করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। অগ্রভাগ, পশ্চাৎভাগ, মধ্যভাগে সর্বোচ্চ প্রায় 50-60 জন আমাদের পুলিশ ফোর্স মোতায়েন আছে। পাশাপাশি র্যাবেরও টিম আছে, তারাও কাজ করবে, মোবাইল টিম আছে। রাজশাহীতে আশুরা উপলক্ষে সকালে নগরীর শিরৈল ও রেলগেট এলাকা থেকে দুটি আলাদা মিছিল বের করা হয়। পরে কামরুজ্জামান চত্বরে মিছিল দুটি একত্রিত হয়ে মূল তাজিয়া মিছিলটি বের করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। পরে সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় একটি মানববন্ধনে অংশ নেয় তারা। এ সময় ইসলামের নামে পৃথিবী জুড়ে যে হানাহানি হচ্ছে তা বন্ধ করে শান্তির পথে ফিরে আসবার জন্য সকলকে আহ্বান জানান শিয়া সম্প্রদায়ের নেতারা। বর্তমানে যারা সন্ত্রাসী করছে, নারে তাকবীর আল্লাহু আকবার বলে মানুষকে হত্যা করছে, তারা ইসলামের কেউ নয়। তারা আসলে ধর্মের লেবাসে ক্ষমতা দখল করতে চায় এবং তাদের অন্তরে কখনোই পবিত্রতা নেই, মুক্তি নেই। সকালে যশোরের ঈদগাহ ময়দানে জমায়েত হয় শিয়া সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষ। এ সময় পবিত্র বাণী পাঠের মাধ্যমে শুরু হয় আশুরার আনুষ্ঠানিকতা। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে যশোরের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা নগরীতে সকালের ফেরিঘাট পয়েন্টের ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়। এ সময় নানা রঙের ব্যানার নিয়ে এতে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের লোকজন। সেই 61 হিজরি থেকে যে আপনার কারবালার যে মেসেজটা, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেই রুখে দাঁড়ানোর সেই স্মৃতিচারণটাকে আমরা আজকে 1400 বছর ধরে আমরা করে আসতেছি। ঢোল, তাবলা, তাজিয়া এইসব কোনো জিনিস নিয়ে আমরা ব্যবহার করি না, যাতে কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। যেটা সরকারের নির্দেশ সেটা আমরা সেভাবে আইন অনুযায়ী চলতেছি। এদিকে বরিশালে আশুরা উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় মহররম ও মাহফিল ইন্তেজামিয়া কমিটি। এ সময় নগরীর দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করেন তারা। এছাড়া মানিকগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল এবং শোক র্যালি সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করা হয়েছে। মোহাইমিন, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। 22 ঘন্টা পর নরসিংদীর মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজ 4 জনের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না। সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, 75 পরবর্তী সরকাররা সাধারণ মানুষের উপর বিভিন্ন সময়ে অত্যাচার নির্যাতন করেছে। মানুষ খুন করা বিএনপি জামাতের ধর্ম। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন। বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শ্রমিক লীগের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এই সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা। অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী সরকার সবসময় অত্যাচার নির্যাতন করেছে। দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা বা নিরাপত্তা না, বরং বিদেশেও যারা যাচ্ছে আমরা সেখানেও কিন্তু পদক্ষেপ নিচ্ছি। এখন যারা সংগ্রাম করে, যুদ্ধ করে, বিজয় অর্জন করে, যাদের নেতৃত্বে তারা যখন সরকারে থাকে তখনই দেশের উন্নতি হয়। উড়ে এসে যারা জুড়ে বসে, অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে আর রাতারাতি অমনি ক্ষমতা নিয়েই বলবে আজকে আমি প্রেসিডেন্ট হলাম, তারা দেশের উন্নতি করে না। 75 সালে জাতির পিতাকে হত্যার পর আমরা সেই খেলাই দেখেছি একেবারে 21 বছর পর্যন্ত। নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মামলায় জড়াচ্ছে বিএনপির এমন অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। এই মহিলা কোর্টে যে মামলা মোকাবেলাই করতে সাহস পায় না, তার একটাই কারণ যে এতিমের টাকা তো চুরি করেছে। আর এই যে এতগুলি মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের লোকরা বলে মিথ্যা মামলা। কোনটা মিথ্যা মামলা? তারা কি মানুষ পোড়ায় নাই? তারা মানুষ পোড়ায় মারবে আর তাদের বিরুদ্ধে মামলা হবে না? কত আহ্লাদের ব্যাপার, আমি সেটাই চিন্তা করি। এই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্যই তো এত মানুষ খুন। যারা এদেরকে এভাবে মন্ত্রী করেছে, লাখো শহীদের রক্ত পতাকা দিয়েছে, তো তাদের বিচার কেন হবে না? তাদের বিচারও হতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রমিক লীগকে শক্তিশালী করার পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সমস্ত সেক্টরের জন্য আমাদের একটা সংগঠনটা থাকে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। খুলনা রূপসা নদীতে 800 টন ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বিকেলে এমভি টুঙ্গিপাড়া নামে কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায় জাহাজটি। প্রত্যক্ষদর্শীরা জানায়,
সকালে মংলার হাড়বাড়িয়া থেকে প্রায় ক্লিংকার নিয়ে খুলনার সিমেন্ট ফ্যাক্টরি 7 রিং এর জন্য ছেড়ে আসে কার্গো জাহাজটি। বিকেলে খানজাহান আলী সেতু এলাকায় পৌঁছালে তলা ফেটে এটি ডুবে যায়। এ সময় জাহাজের শ্রমিকরা সাঁতরে উঠতে পারলেও সব মালামাল ডুবে যায়। আমরা ঘাটে গোসল করতেছিলাম ফ্যাক্টরির সামনে, তো ওই সময় বিকট একটা শব্দ হয়। তা আমার নদীর দিকে তাকায় দেখি যে নদীর ওই যে একটা জাহাজ ছিল, আমাদের ফ্যাক্টরির সামনে অনেক জাহাজ আছে, তা ওই জাহাজটা মাঝখানে ফাইটে গেছে। প্রথমে মাথাটা ডুবছে, তারপরে পিছনটা ডুবে গেছে। তো আমরা এর ঘুরে 3 জনকে আমরা টানিয়ে নিলাম, আর 5 জন যায় আরেকটা জাহাজে যায় উঠছে। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, এই মুহূর্তে আমি রয়েছি খুলনার রূপসা নদীতে, নদীর মাঝ বরাবর, এবং খানজাহান আলী যে সেতুর নদীর উপরে ঠিক মাঝ বরাবর আমি রয়েছি, এবং আমার পাশে এখানে ডুবে আছে ক্লিংকারবাহী 800 টন ক্লিংকারবাহী এমবি টুঙ্গিপাড়া নামে একটি কার্গো। এই কার্গোটি যেটি আমরা এখানকার প্রত্যক্ষদর্শী সূত্রে যেটি জানতে পেরেছি যে আনুমানিক 3:30টার দিকে বিকট একটি শব্দ হয় রূপসা যেটি খানজাহান সেতু এলাকায় আসার পরে, এবং হাড়বাড়িয়া থেকে এটি খুলনার 7 রিং সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় আসছিল, এবং এই ফ্যাক্টরি এলাকার কাছাকাছি যখনই আসছিল তখন বিকট একটি শব্দ হয়, অর্থাৎ তলদেশ ফেটে যায়, এবং পরবর্তীতে ঠিক 5টা থেকে 5:30 নাগাদ আনুমানিক এটি পুরোপুরি নদীতে ডুবে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকারে তারপর আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে এমভি টুঙ্গিপাড়া নামে যে কার্গোবাহী 800 টন কার্গোবাহী যে ক্লিংকার বোঝাই যে কার্গোটি সেটি ডুবে আছে। এখন যেহেতু ভাটি সেহেতু কার্গোটির উঁচু অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এবং এখন কিন্তু জোয়ার আসা শুরু করেছে। জোয়ার আসলে কিন্তু এটি আর দেখা যাবে না, অর্থাৎ পানিতে তলিয়ে যাবে। ঠিক এর পশ্চিম পাশে কিন্তু এই 7 রিং সিমেন্ট ফ্যাক্টরি, যারা হাড়বাড়িয়া থেকে, মংলার হাড়বাড়িয়া থেকে এটি খুলনার এই ফ্যাক্টরিতে আসছিল। তো এখানে কিন্তু আমরা এসে যেটি দেখলাম যে উদ্ধার তৎপরতা কিন্তু এখানে নাই, যে কারণে এখানে কিভাবে, এবং এখানে 7 জন আনুমানিক এখানকার চালক সহ 7 জন এখানে অবস্থান করছিল। যখন এটি ডুবে যায় তখন সেই মুহূর্তে তারা আত্মরক্ষার্থে তারা লাফিয়ে পাশে আরেকটি ট্রলারে তারা উঠে পড়ে, এবং এই ট্রলারে উঠে তারা কিন্তু তারা আত্মরক্ষা করে নিজেদেরকে। তো শেষ খবর পর্যন্ত কিন্তু যেটি আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতায় দুর্ঘটনার পর থেকে এখনো কোনো বাহিনী, নৌবাহিনী বা অন্য কোনো বাহিনীর ডুবুরিরা এখানে আসেনি, বা ফায়ার সার্ভিসের কোনো তৎপরতা আমরা এখানে দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে খুলনার রূপসা নদী থেকে ক্লিংকারবাহী জাহাজ কার্গো ডুবির সর্বশেষ। স্বপ্না। দর্শক, খুলনার রূপসা নদীতে ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। গাজীপুর ও টাঙ্গাইলে নিহত জঙ্গিদের মধ্যে নওগাঁর আহসান, সুনামগঞ্জের সাইফুল এবং জয়পুরহাটের আমিমুল দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল বলে দাবি স্বজনদের। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়। এদিকে বিকেলে নিহত জঙ্গি আহসানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ সময় জঙ্গি মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 8 অক্টোবর গাজীপুরের পাতারটেক ও দক্ষিণ ছায়াবীথিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে 7 জঙ্গি নিহত হয়। একই দিন টাঙ্গাইলের মির্জাঘাটে র্যাবের অভিযানে নিহত হয় আরও 2 জঙ্গি। যাচাই বাছাই শেষে বুধবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 জনের পরিচয় প্রকাশ করা হয়। এদের মধ্যে টাঙ্গাইলের অভিযানে নিহত আহসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে বিভাগীয় চেয়ারম্যান। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়। স্বজনদের দাবি, কাউকে কিছু না জানিয়ে 1 বছর আগেই বাড়ি ছেড়ে যায় আহসান। এ ঘটনায় রানীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। ডিপার্টমেন্টের নথিপত্র এটা মিলিয়ে দেখেছি যে হ্যাঁ, সেটার সাথে মিল আছে, কাজে ছবিরও মিল আছে। যখন রেজাল্ট করি স্যার হত্যাকাণ্ডের পর থেকে তার ব্যাপারে খোঁজ খবর
বিভিন্ন সংস্থা থেকে চাওয়া হচ্ছিল, তো এখন নিহত হওয়ার খবর পাওয়া গেল। প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে রেগুলার ছিল, থার্ড ইয়ারে এসে সে অনিয়মিত হয়ে যায় এবং একসময় বিভাগে আর সে থাকে না। তার সাথে অন্যান্য কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তৎপর রয়েছি, খোঁজ খবর রাখছি। এদিকে গাজীপুরে নিহত সাইফুল ইসলাম বাবলুর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মনিরগাতি গ্রামে। স্বজনদের দাবি, সিলেটের রায়নগর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয় সাইফুল। এরপর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে দাবি পরিবারের। আমি চাইছিলাম ভবিষ্যতে সে এখন পড়াশোনা হইব। আমার বাচ্চা এই মতো তারা নিচ্ছে সুবিচার আমি ওগুলোতে চাই, যাতে আর কেউ না এত কষ্ট করে না। সে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। আমি চাই যারা এটা সম্পৃক্ত করেছে তাদের বিচার হোক। গাজীপুরে নিহত আরেক জঙ্গি জয়পুরহাটের আমিমুল এহসান অপু 1 বছর ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার। তবে অপু তালিকাভুক্ত জঙ্গি ছিল বলে জানিয়েছে পুলিশ। তাসমিন আফরোজ, সময় সংবাদ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের মামলায় গ্রেফতার হওয়া গার্মেন্টস ব্যবসায়ী মঞ্জুর এলাহিকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হাসান এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় ব্যবসায়ী মঞ্জুর এলাহিকে আদালতে নেওয়া হয়। গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। 2015 সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের হাটহাজারী ও বাঁশখালীর 2টি জঙ্গি আস্তানায় অস্ত্রের সন্ধান পায় র্যাব। ওই ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা সহ 33 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা হয়। সেই মামলায় চার্জশিটভুক্ত আসামি মঞ্জুর এলাহি। পুলিশের কার্যকর ভূমিকার কারণে যশোরে তালিকাভুক্ত জঙ্গিরা একে একে আত্মসমর্পণ করছে। তবে এরা যে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছিল তা ঘুণাক্ষরেও জানতে পারেনি পরিবার, স্বজন বা প্রতিবেশীরা। পুলিশ তৎপর হওয়ায় বছরের পর বছর তাদের গোপন কার্যক্রম সবার সামনে প্রকাশ হয়। আত্মসমর্পণকারীদের ভাষায় মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে অতি গোপনে চলত এসব কার্যক্রম। পুলিশ বলছে, যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। আমাদের যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশে ঘটে যাওয়া টার্গেট কিলিং, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনার পর জঙ্গিবাদীদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু করে পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় যশোর পুলিশ প্রশাসন 2 দফায় সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করে। পাশাপাশি তাদের আটকে বাড়ি বাড়ি অভিযান শুরু করে। এর ফলে সবার সামনে আসে যশোরে 2 বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। পুলিশের অব্যাহত অভিযান ও চাপে আগস্ট মাসে 2 দফায় 4 জন জঙ্গি আত্মসমর্পণ করে। এরপর চলতি মাসের 3 তারিখ আত্মসমর্পণ করে একই পরিবারের 3 জন। যার মতন শেষে আমরা থাকি এখানে, তারপরে মাঝে এই সমস্ত আমরা শুনেছি, আমরা জানিনি যে ওরা এই ধরনের কাজ বাজ করে। ধর্মীয় খুব ভালোভাবে করতো, ওদের বাসায় পদ্মাভাবে চলতো, ওদের বাসায় কে আসতো এটা আমরা জানি না সঠিক। যখন পুলিশ আসে বাসায় তখনই আমরা জানতে পারি যে আমাদের ছোট ভাই রাহান এটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে। যেদিন প্রথমে পুলিশ বাসায় খুঁজলো, ও সেই দিন ওর মার বললো, মা তুমি আমার আত্মসমর্পণ করে দাও। অতি গোপনে আলাপচারিতা ও আড্ডার মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের দলে ভেড়ানো হতো বলে জানিয়েছে আত্মসমর্পণকারীরা। হিজবুত তাহরীরের সজল পাশা এবং রায়হান এনাদের সাথে পরিচয় হয় এবং সেইখানে তারা ধর্মের কিছু কথা বলতো এবং ভালো অনেক কিছু কথা বলতো, সেটা শুনে আর কি উদ্বুদ্ধ হয়। তারা আমাকে তাদের সংগঠনের ভিতরে অ্যাড করার জন্য বিভিন্ন বই পুস্তক এবং বিভিন্ন ইসলামিক ভালো ভালো কথা এবং এগুলো বলে আমাকে তাদের সংগঠনে জড়ানোর চেষ্টা করে। তবে পুলিশ বলছে জঙ্গিবাদীদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। ফলে যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। যে 7 জন আমাদের আত্মসমর্পণ করেছে তারা আইনগতভাবে তাদের সুবিধা যেটুকু পাওয়ার যোগ্য আমরা সেটুকু বিবেচনা অবশ্যই করব। অন্যদিকে পুলিশের যে জিরো টলারেন্স নীতি জঙ্গিবাদ নির্মূলে সেটা কিন্তু অব্যাহত থাকবে। যশোর পুলিশের পক্ষ থেকে গত 24 জুলাই ও 6 সেপ্টেম্বর 2 দফায় 16 জন সন্দেহভাজন জঙ্গির তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে একজন নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হয়েছে আর আত্মসমর্পণ করেছে 7 জন। সময় সংবাদ, যশোর। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরের চাম্পাকো কারখানার উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ নয়। চরম অনিশ্চয়তায় প্রিয়জন হারানো পরিবারগুলো।
এবারের সম্মেলন যে কোনো বারের চেয়ে বেশি সফল ও ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও সম্মেলনের পাশাপাশি দল সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি। আমাদের রাজনৈতিক দল আওয়ামী লীগ তার কাউন্সিল হতে যাচ্ছে, আমরা তার পরেই আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের আর বেশি দিন বাকি নেই। মনে রাখতে হবে, আপনারা যারা নেতা কর্মী, আপনার সবাই একজন বিশেষ দূত হিসাবে আপনাদের এলাকায় কাজ করতে হবে। সম্মেলন উৎসবমুখর হবে এবং একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের সম্মেলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করি ঐতিহাসিক একটা সম্মেলন অনুষ্ঠিত হবে। নরসিংদীর মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের 22 ঘণ্টা পেরিয়ে গেলেও 4 ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রাত 8টার দিকে রায়পুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে প্রায় 40 জন যাত্রী ও 14টি গরু নিয়ে নরসিংদীর রায়পুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রলারটি। পথে রায়পুর আর ভেলুয়ারচর গ্রামের কাছে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন 4 জন। আজ সকালে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ হওয়ার 22 ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় আজ থেকে 2রা নভেম্বর পর্যন্ত 22 দিন সাগর ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুদ ও বাজারজাত করা যাবে না। আর মা ইলিশ রক্ষায় তৎপর রয়েছে প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড। তবে জেলেদের উপার্জন বন্ধ থাকায় এ সময় সরকার জনপ্রতি 20 কেজি করে চাল বরাদ্দ দেবে। নিষেধাজ্ঞা চলাকালীন আইন অমান্য করে মাছ ধরায় প্রথম দিন বিভিন্ন জেলায় 37 জেলেকে আটক করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলায় নিষেধাজ্ঞা জারির প্রথম দিনে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযানে কাচিয়া, ইলিশা ও শিবপুর এলাকায় 40 কেজি মাছ সহ 11 জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় 8000 মিটার কারেন্ট জাল ও 2টি ট্রলার। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। এই ইলিশ মাছ আমরা এই পার্শ্ববর্তী এতিমখানা এবং মাদ্রাসায় দিয়ে দেব এবং কারেন্ট জালগুলো যেগুলো ধরা পড়েছে সেগুলো আমরা এই জনসম্মুখে পুড়িয়ে ফেলব। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে 10 জেলেকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত 5000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় একটি মাছ ধরার ট্রলার সহ 2000 পিস ইলিশ। বরগুনায় প্রশাসনের কড়া নজরদারি দেখা যায়। বলেশ্বর নদীতে ইলিশ ধরার অপরাধে 12 জেলেকে আটক করে নৌ পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের 1 মাস করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবছর আমরা সকল অভিযানের অংশ হিসাবে আমরা এই যে 50,000 জাল এবং 12 জন আসামিকে দিতে পারি। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আন্ধারমানিক নদীর মোহনায় ও দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্র রয়েছে। মা ইলিশ রক্ষায় আগামী 22 দিন এসব নদীতে মাছ ধরতে পারবেন না জেলেরা। এ সময় সরকারি সহযোগিতার আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। যদি মাছ ধরতে পারি তাহলে খাইতে পারি, যদি না ধরতে পারি তাহলে তো খাইতে পারি না। যদি 20 কেজি চাল সরকার আমাদেরকে দেয় তাহলে আমরা জেলেরা আনন্দিত। মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এই জন্য ইলিশ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে গত বছর সাগর নদীতে 15 দিন মাছ ধরা নিষেধ থাকলেও এবার তা বাড়িয়ে 22 দিন করেছে সরকার। মাজাহান, সময় সংবাদ। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া, গাজীপুর, মানিকগঞ্জ, টঙ্গী ও ধামরাইয়ে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রখাত সহ অধিকাংশ শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্যাস নির্ভর ওয়াশিং, নিটিং, ডাইং কারখানা, টেক্সটাইল ও স্পিনিং মিলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত এই সংকটের নিরসন না হলে তৈরি পোশাকের রপ্তানি আদেশই শুধু বাতিল হবে না, নানামুখী আর্থিক সংকটেও পড়বে প্রতিষ্ঠানগুলো। জানাচ্ছেন হাজেরা শিউলি।
বেশ কিছুদিন ধরে ঢাকার আশপাশে শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকট চলছে। তবে গত কয়েকদিনে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বেশি সংকটে পড়েছে রফতানিমুখী শিল্প। বিজিএম এর হিসাবে গাজীপুর, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জ সহ শিল্পজোনের 60 শতাধিক নিটিং, ডাইং ও ওয়াশিং কারখানার মধ্যে অর্ধেকেরই উৎপাদন প্রায় বন্ধ। একই অবস্থা স্পিনিং মিলগুলোরও। এসব শিল্প এলাকার কিছু অংশে গ্যাস পাওয়া গেলেও চাপ কম থাকায় ঠিকমতো মেশিন চলছে না। ফলে ক্রেতাদের সময় মতো কাপড় সরবরাহ করতে না পারায় ড্যামারেজ দিতে হচ্ছে। আমাদের অনেকগুলো মেশিন বন্ধ থাকে, রাত 1:30 থেকে 2টার মধ্যে আসে এবং সকাল 6টা থেকে 6:30টার মধ্যে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে, যার কারণে আমরা সঠিক সময়ে বা কাপড় দিতে পারতেছি না, যার কারণে আমরা অনেক ড্যামারেজ দিচ্ছি। এখনই এটার একটা জরুরি ভিত্তিতে সুরাহা করা উচিত, আদার দেন আমরা কিন্তু বসে পড়ব। এদিকে কোনো নোটিশ ছাড়াই সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিল্প মালিকরা জানান বিদ্যুৎও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে শিল্প প্রতিষ্ঠান বিপর্যয়ের মুখে পড়বে। বিদ্যুৎ প্ল্যান্টে যে গ্যাসটা নিয়ে গেল, এরপরে যে কি এফেক্টটা হবে সেটা তো আলাপ করা উচিত ছিল। বেতনও দেওয়া কঠিন হয়ে যাবে, এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে তাদের ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্য তিতাস গ্যাসের কর্মকর্তা চাহিদার তুলনায় কম উৎপাদন এবং টাঙ্গাইলের পুংলি নদীতে গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়া সহ সংকটের কারণগুলো তুলে ধরে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান। সব মিলে আমাদের সিস্টেমে 50 মিলিয়ন কম গ্যাস পাচ্ছি। তাছাড়াও আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি আর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা, এই দুইটা চালু হওয়াতে এই সংকটটা একটু বেশি দেখা যায়। ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে আমরা সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করতে পারিনি। রিভার ক্রসিংটা এইচডিটি মেথডে করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে প্রায় 210 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরবরাহ করছে 165 কোটি ঘনফুট গ্যাস। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টাম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনায় মাসব্যাপী চলা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 9 জন। প্রিয়জনের সন্ধান এমনকি মরদেহ খুঁজে না পাওয়া পরিবারগুলো দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি এক্ষেত্রেও হয়রানির মুখোমুখি হচ্ছেন তারা। তাহিয়া রুবাইয়াত অপলার রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। ভয়াবহ আগুন পুড়িয়ে দিয়েছে সব স্বপ্ন। জীবিত ফিরে না পেলেও আশা ছিল এই বুঝি প্রিয় মানুষটির মরদেহ খুঁজে পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে চলা উদ্ধার অভিযানে শুধু প্রতীক্ষাটা দীর্ঘতর হয়েছে। সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার পর সেই আশার আলো নিভে গেছে। 8 বছরের শিশু নাহিদ জানে না প্রিয় বাবা আর ফিরে আসবে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ রয়েছে 9 জন। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার কথা বলা হলেও কোনো সহায়তা না পাবার অভিযোগ স্বজনদের। এমনকি ডিএনএ টেস্টের অপেক্ষায় স্বজনদের যে মরদেহ রয়েছে সেখানেও পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। সরকারের পক্ষে গেতে আমরা কোনো টাকা পয়সা পাইনি। যত মানুষই দেখো কিন্তু স্বামীর মতন তো আর কেউ দেখবো না। তো ওনারা বলছে আপনারা কি নিয়ে আসছেন, পরে আমি বললাম যে উনি তো নিখোঁজ আছে, তো বললো যে নিখোঁজের তো আমরা নিচ্ছি না। তবে জেলা প্রশাসকের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মৃতদেরকে 20,000 টাকা এবং আহতদের 10,000 টাকা আমরা চিকিৎসা দেই। যারা বলেছিলেন যে তাদের লোকজন খুঁজে পাচ্ছেন এবং আহত তাদেরকেও 5,000 টাকা আমরা দেই। টাম্পাকো দুর্ঘটনায় সব মিলে 39টি মরদেহ উদ্ধার করা হয়। আহত 36 জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে গেলেও নিখোঁজ 9 জনের পরিবার দিন কাটাচ্ছেন বেদনা আর অনিশ্চয়তার বেড়াজালে। দুর্ঘটনার পর কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো রিপোর্ট পাওয়া যায়নি এখনো। আগুন অনেক আগেই কেড়ে নিয়েছে জীবনের শেষ অবলম্বনটুকু। স্বজন হারানো এই মানুষগুলো এখন বেঁচে আছেন নতুন স্বপ্নের আশায়। তবে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেলে তা অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন তারা। তাই তো প্রিয়জন হারানো এই পরিবারগুলোর এখন অপেক্ষা জীবনটাকে একটু গুছিয়ে নেয়ার। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, গাজীপুর। দেশের বাইরের আশুরার খবর। ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে পবিত্র আশুরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইরাক ও ইরানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে কঠোর নিরাপত্তার মধ্যেই মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে হামলা হয়, যাতে নিরাপত্তা কর্মী সহ নিহত হন 14 জন।
কান্না আর আহাজারিতে শোকাবহ পরিবেশ কারবালার প্রান্তর জুড়ে। 1300 বছর আগে ইয়াজিদ বাহিনীর নৃশংসতা স্মরণ করে এভাবেই পবিত্র আশুরা পালনে সমবেত হয় লাখ লাখ মানুষ। আইএসের ঘাঁটি এই দেশটিতে হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মসজিদে মসজিদে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। আমরা থিকার প্রদেশ থেকে আজ এখানে এসেছি। এখানে আসার আগে আমরা সবাই খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট আমরা। একই ধরনের শঙ্কা নিয়ে আশুরা পালন করছেন সিরিয়ার দামেস্কের শিয়ারা। টানা 4 বছর ধরে আইএস জঙ্গিদের অত্যাচারে বিপর্যস্ত তারা। এবারও তাদের মধ্যে শঙ্কা, না জানি কখন মিছিলে হামলে পড়বে জঙ্গিরা। একইভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইরানেও তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছেন হাজার হাজার শিয়াপন্থী। তেহরানে ইমাম হোসেন এবং তার 72 জন সঙ্গীকে নির্মমভাবে হত্যার সেই ইতিহাস মাতম করে সবাইকে জানানো হয়। পাশাপাশি দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থাও করা হয়। এদিকে পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, লাহোরেও চলছে আশুরা পালন। হৃদয় বিদারক সেই ইতিহাস স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সবার নিরাপত্তা নিশ্চিতে সরকার এবার কার্যক্রমে কিছুটা কড়াকড়ি আরোপ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মিছিল বের করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একই কায়দায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতেও পালন করা হচ্ছে আশুরা শোক। মহারাষ্ট্র, গুজরাট এবং কাশ্মীরে মিছিল বের করে শিয়াপন্থীরা। পুলিশ এবং সেনা টহল বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হলেও মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে হামলা হয়, আর এতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পুলিশের বক্তব্য, অন্তত 3 বন্দুকধারী মসজিদটিতে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীরাও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তানজিমুনিয়াত, সময় সংবাদ। আবারও বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 278 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 87 রান। এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত 50-তে 277 রানের লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হারলেও টাইগারদের দারুণ সূচনা এনে দেন তামিম ও ইমরুল কায়েস। দারুণ খেলা ইমরুল আউট হন ব্যক্তিগত 46 রানে। প্রথম বাংলাদেশি হিসেবে 5000 রানের মাইল ফলক স্পর্শ করা তামিম সাজ করে ফেরেন 45 রান করে। মাহমুদুল্লাহ প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলকে বড় পুঁজির পথে এগিয়ে নিতে থাকেন সাব্বির মুশফিক জুটি। 49 রানে সাব্বির আউট হবার পর সাকিব নাসিরও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে তরুণ মোসাদ্দেককে সঙ্গে নিয়ে 7ম উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ 85 রানের জুটি গড়েন মুশফিক। 23তম 50 তুলে নেন টাইগার টেস্ট অধিনায়ক। মোসাদ্দেক অপরাজিত থাকেন 38 রানে। সাগরিকায় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড 225। 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যা গড়েছিল বাংলাদেশ, বড় স্কোর তাড়া করতে নেমে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন 2 ইংলিশ ওপেনার। জেমস ডিফেন্সকে দলীয় 63 রানে ফেরান নাসির হোসেন। এরপর বিলিংস ও ডাকেটের ব্যাটে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। Gets it through and with the pace it'll go all the way. Well played by Vince. He timed. Big appeal and given. Went all the way across. এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ থেকে ছিটকে পড়ার ঘটনা বাংলাদেশের ফুটবলের জন্য ভয়ানক বিপর্যয়। ভুটানে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে বিমানবন্দরে এমনই হতাশার কথা শোনালেন কোচ টম সেন্টফিল্ড। তবে ফেডারেশন চাইলে চুক্তি বাড়াতে আপত্তি নেই বলেও জানান এই বেলজিয়ান কোচ। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ব্যর্থ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে মাথা নিচু করে বের হচ্ছে জাতীয় ফুটবল দল। এমন চিত্র নতুন নয়, কিন্তু এবারের প্রেক্ষাপট ব্যর্থতার 16 কলাই পূর্ণ করেছে। বিন্দু পরিমাণ যে আশাটুকু নিয়ে অপেক্ষায় ছিলেন দেশের ফুটবল প্রেমীরা, তাও একেবারে ভূপাতিত। তাই তো সেন্টফিল্ড বাহিনী লজ্জায় যেন মাটিতে মিশে যেতে চাইল। গণমাধ্যম থেকে এক প্রকার পালিয়েই বাঁচলেন তারা। আর কি বা বলার থাকতে পারে? গণমাধ্যমের সহজ প্রশ্ন নিশ্চয়ই শেল হয়ে বিত্ত তাদের বুকে।
ছাত্ররা মুখ লুকালেও দায় এড়ালেন না সেন্ট ফিট। বেলজিয়ান কোচের ভাষায় এটি এক কথায় বিপর্যয়। শুধু হতাশাজনক নয়, বাংলাদেশ ফুটবলের জন্য এটি ভয়ঙ্কর বিপর্যয়। সবাই ফেডারেশনকেই দোষ দেবে জানি, কিন্তু দায়টা আসলে ফুটবলারদের। এতগুলো সহজ সুযোগ হারালে ম্যাচ জেতা সম্ভব নয়। আমিও দুঃখিত যে ভুটান থেকে সাফল্য আনতে পারলাম না। মেয়াদ শেষ হওয়া এই কোচ বাংলাদেশে আর কাজ করতে চান কিনা সে প্রসঙ্গ এলো। বিষণ্ণ চেহারায় তিনি জানালেন আপত্তি নেই তার। হতাশার কথা বলে শেষ করা যাবে না, তবে সব ব্যর্থতা থেকেই শেখার কিছু থাকে। বাফুফের উচিত পুরনো রীতি আর ফুটবলারদের চেয়ে নতুনদের নিয়ে ভাবা। একেবারে গোড়া থেকে শুরু করতে হবে সবকিছু। তারপরও বাফুফে চাইলে এখানে থাকতে আপত্তি করব না। আপাতত 3 বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত বাংলাদেশ। এই গ্লানির শেষ পরিণাম কি? কেউ কেউ শোকে হয় পাথর, কারো কারো জন্য শোকই শক্তি। তবে প্রশ্নটা যখন দেশের প্রতি দায়বদ্ধতার, তখন ভবিষ্যতের এই যদি কিন্তু সমীকরণ ধোপে টিকবে না তৃতীয় থাকা সমর্থকদের আবেগের কাছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।